আজকের ভিডিওটাতে আমি আপনাকে এমন 10টা বইয়ের সাথে পরিচয় করে দেব যেটা আপনার চিন্তার জগৎকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। জীবন, মৃত্যু, জীবনের মানে কি, ধর্ম, বিজ্ঞান, ইতিহাস, এমনকি আপনার চিন্তা করার ক্ষমতা কতটুকু, এই সমস্ত বিষয়ে আপনাকে ভাবতে শিখাবে। আজকে যে 10টা বইয়ের নাম বলবো এর কোনোটাকেই সরাসরি ফিলোসফির বই বলা যাবে না, কিন্তু প্রত্যেকটা বই আপনাকে একজন ফিলোসফারের মতো চিন্তা করতে শিখাবে। আর আপনি যখন চিন্তা করতে শিখবেন তখন আপনি একজন চিন্তাশীল মানুষ হিসেবে এইটাও বুঝে যাবেন যে জীবনে আপনার কোন বড় বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা উচিত। আর সেটা যখন আপনি বুঝতে পারবেন সেটা আপনাকে ফিলোসফির জগতে প্রবেশ করার ফাউন্ডেশনটা তৈরি করে দিবে। তাই আপনারা যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কোথা থেকে শুরু করবেন, তাদেরকে আমি বলবো সরাসরি কোনো ফিলোসফির বই না পড়ে আপনি এই বইগুলা দিয়েও শুরু করতে পারেন। তো চলেন শুরু করা যাক। লিস্ট অফ 10 লাইফ চেঞ্জিং বুকস। আর প্রথম যে বইটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। সত্য এবং জ্ঞান অর্জনের পথে বাধা অনেক, কিন্তু এই বাইরের বাধা দূর করার আগে আমাদেরকে তো প্রথমে জানতে হবে যে আমরা আমাদের নিজেদের মাথার ভিতরে যেসব কগনিটিভ বায়াস নিয়ে ঘুরছি, যেগুলো আমাদের নিজেদের অজান্তেই আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে এবং আমরা বুঝতেও পারি না যে আমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছি। দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটাতে লেখক এইরকম 99টা কগনিটিভ বায়াস তুলে ধরেছেন, যেগুলো আপনি যদি চিন্তা করার সময় অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনিও হয়ে উঠবেন একজন ক্লিয়ার থিঙ্কার, যা কিনা ফিলোসফি চর্চার জন্য পূর্বশর্ত। আজকের দ্বিতীয় বইটা হচ্ছে নোবেল বিজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল কাহনেম্যানের থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। এই বইটাতে লেখক আমাদেরকে বলছেন আমাদের মাইন্ড আসলে দুইটা লেভেলে অপারেট করে, সিস্টেম 1, সিস্টেম 2। সিস্টেম 1 হচ্ছে ফাস্ট, ইনটুইটিভ, অটোমেটিক বা ইমোশনাল থিঙ্কিং, এবং সিস্টেম 2 হচ্ছে স্লো, ডেলিবারেট এবং লজিক্যাল থিঙ্কিং। এই বইটা আমি হাইলি রেকমেন্ড করব, কারণ এখানে আপনি শুধু সাইকোলজি শিখবেন না, বরং সেইটা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও শিখতে পারবেন, যার ফলে আপনি আপনার জীবনের নেক্সট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আর একটু স্লোলি, ক্রিটিক্যালি এবং লজিক্যালি চিন্তা করে নিতে পারবেন। আজকের তৃতীয় এবং আমার খুব পছন্দের একটা বই হচ্ছে নাসিম নিকোলাস তালিবের দ্য ব্ল্যাক সোয়ান। সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা ডেটা কালেক্ট করি, কিন্তু মানুষ হিসেবে আমরা আসলে কতটুকু ডেটা কালেক্ট করার পরে বলতে পারবো যে আমরা আমাদের জ্ঞান নিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত? ইউরোপিয়ানরা মাত্র কয়েকশো বছর আগে অস্ট্রেলিয়া আবিষ্কার করেছে, এবং অস্ট্রেলিয়া আবিষ্কার করার আগ পর্যন্ত মানুষ জানতো পৃথিবীতে শুধুমাত্র সাদা রঙেরই রাজহাঁস আছে, কারণ হাজার হাজার বছর ধরে হাজার কোটি মানুষ শুধুমাত্র সাদা রঙেরই রাজহাঁস দেখেছে। তার উপরে ভিত্তি করে মানুষের সেই গড়ে ওঠা জ্ঞান হচ্ছে সকল রাজহাঁস সাদা। কিন্তু অস্ট্রেলিয়াতে পৌঁছানোর পরে তারা দেখতে পায় পৃথিবীতে আসলে কালো রঙেরও রাজহাঁস আছে। অর্থাৎ হাজার হাজার বছর ধরে হাজার কোটি মানুষের অবজারভেশন বা ইম্পেরিক্যাল এভিডেন্সের উপরে ভিত্তি করে গড়ে ওঠা জ্ঞান যে সকল রাজহাঁসই সাদা, সেটা ভেঙে পড়ে। আর এই ঘটনাটা থেকেই কিন্তু ব্ল্যাক সোয়ান ইভেন্ট এই কথাটা এসেছে, যার মানে হচ্ছে এটা এমন একটা রেয়ার ঘটনা যেটা আমাদের দৈনন্দিন জীবনে আসলে সাধারণত সবসময় ঘটে না, কিন্তু যখন ঘটে সেটার প্রভাব আসলে খুবই বেশি এবং সেটা ইতিহাসের গতিপথকে পাল্টে দিতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনি কি বাংলাদেশের এমন কোনো ঘটনা দেখেছেন যেটাকে আপনি আসলে ব্ল্যাক সোয়ান ইভেন্ট বলতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি নাসিম তালেবের আর একটা বই রেকমেন্ড করব, সেটা হচ্ছে অ্যান্টিফ্র্যাজাইল। ব্ল্যাক সোয়ান থেকে সাধারণত আমরা একটা শিক্ষা নিতে পারি যে ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। অ্যান্টিফ্র্যাজাইল হচ্ছে এমন একটা বই যেটাতে আপনি আনসার্টেনিটি কি সেটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন, এবং এমনভাবে আপনার চারপাশে সিস্টেম তৈরি করতে শিখতে পারবেন যে যার ফলে আপনি যে কোনো প্রকার আনসার্টেনিটি, ডিসঅর্ডার বা বাজে সিচুয়েশনে শুধুমাত্র সার্ভাইভ করতেই শিখবেন না, এই ধরনের বিরূপ পরিস্থিতিতে আপনি কিভাবে সাকসেসফুল হতে হয় সেটা শিখতে পারবেন। দেখেন, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, অর্থাৎ কোনো একটা খারাপ পরিস্থিতিতে যেটা ভেঙে পড়ে। অনেকেই মনে করেন অ্যান্টিফ্র্যাজাইল মানে হচ্ছে যেটা খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়ে না। ব্যাপারটা আসলে সেরকম না। অ্যান্টিফ্র্যাজাইলের আসল মানে হচ্ছে এমন একটা সিস্টেম যেটা খারাপ পরিস্থিতিতে ভেঙে তো পড়েই না, বরং এটা আরও সাকসেসফুল হয় বা আগের থেকে আরও অনেক বেশি ইমপ্রুভ করে। তবে আপনি যদি মনে করেন আমার এই প্রথম 4টা রেকমেন্ডেড বইয়ের কোনোটাই আপনার পড়ার সুযোগ হবে না, সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব আপনি অন্তত আমার এই লজিক এবং ফ্যালাসি প্লেলিস্টের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাতে করে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্যাপাবিলিটি একটু হলেও বাড়বে। পরবর্তীতে আমি যেই বইটা সাজেস্ট করতে চাই সেটা হচ্ছে ইউভাল নোয়া হারারির সেপিয়েন্স। আজকের দুনিয়াতে ইউভাল নোয়া হারারি প্রচণ্ড প্রভাবশালী একজন লেখক। আমিও তার লেখা বেশ এনজয় করি, যদিও তার সকল চিন্তাভাবনার সাথে আমি একমত না। যেমন গড বা মিনিং অফ লাইফ, এই সমস্ত বিষয়গুলোতে তার দৃষ্টিভঙ্গির সাথে আমি একমত না।
যখন আপনি কারো লেখা বই পড়বেন বা তার ভিডিও দেখবেন, তার মানে কিন্তু এই না যে আপনি তার সকল বিষয়ের সাথে একমত। প্রত্যেকটা মানুষের কাছ থেকেই কিন্তু কিছু না কিছু শেখার আছে। আমরা প্রত্যেকটা মানুষের কাছ থেকে যা শিখতে পারি সেটা শিখব। তার যে বিষয়গুলোর সাথে বা দৃষ্টিভঙ্গিগুলোর সাথে আমরা একমত না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো গভীরভাবে জানার বা পড়াশোনা করার চেষ্টা করব। ইউভাল নোয়া হারারি তার সেপিয়েন্স বইতে একদম আদিমকাল থেকে আজ পর্যন্ত মানবজাতির ইতিহাসকে একটা গল্পের ছলে কানেক্ট করে বর্ণনা করার চেষ্টা করেছেন। আমি ইউভাল নোয়া হারারির চিন্তাভাবনা নিয়ে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে বানিয়েছি। তার বিভিন্ন বই এবং পাবলিকলি অ্যাভেইলেবল লেকচার থেকে শিখেছি এবং সেগুলো আমার চ্যানেলে শেয়ার করেছি। পরবর্তীতে যে বইটা রেকমেন্ড করব সেটা হচ্ছে দ্য লেসন্স অফ হিস্ট্রি। লেখক উইল এবং এরিয়াল ডুরান প্রায় 40 বছর ধরে লিখেছেন এক বিখ্যাত মাল্টি ভলিউম বই, দ্য স্টোরি অফ সিভিলাইজেশনস। যে বইটা মোটা 11টা খণ্ডে বিভক্ত। কিন্তু অনেকেই তাদেরকে জিজ্ঞেস করেছেন, এই যে এত বছর ধরে আপনারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলেন, এত মোটা বই লিখলেন, ইতিহাসের প্রধান শিক্ষাগুলো আসলে কি? সেই প্রশ্ন থেকেই অনুপ্রাণিত হয়ে তারা খুবই ছোট্ট একটা বই লিখেন, যে বইটার নাম হচ্ছে দ্য লেসন্স অফ হিস্ট্রি। বইটাতে মানব সভ্যতার ইতিহাসে যে প্যাটার্নগুলো বারবার করে আমরা দেখেছি সেটা বর্ণনা করা আছে। পলিটিক্স, ইকোনমিক্স, রিলিজিয়ন, ওয়ার, সায়েন্স বা কালচার বাদ যায়নি কোনো কিছুই। এই বইটা আসলে আমাদেরকে বুঝতে সাহায্য করে আমাদের সমাজে যা কিছু ঘটে এর কোনো কিছুই আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সবকিছুই কোনো না কোনো আইডিয়া বা ভ্যালু দ্বারা নিয়ন্ত্রিত হয়। বইটা ইতিহাসকে একটা ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখতে আপনাকে সহায়তা করবে। ফিলসফি অফ সায়েন্সে একটি অনন্য অসাধারণ বই হচ্ছে থমাস কুনের দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনস। এই বইটা যদি আপনি পড়েন তাহলে সায়েন্স সম্পর্কে আপনার একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আমরা অনেক সময় মনে করি সায়েন্স সবসময় লিনিয়ারলি একই ডিরেকশনে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু থমাস কুন আসলে বলার চেষ্টা করছেন সায়েন্স সবসময় লিনিয়ারলি সামনের দিকে এগিয়ে যায় না। সায়েন্স বরং প্যারাডাইমের ভিতর দিয়ে অপারেট করে, অর্থাৎ সেখানে কিছু শেয়ার্ড মডেলস, অ্যাজাম্পশনস, মেথড এবং কোয়েশ্চেন থাকে, যার মাধ্যমে ডিফাইন করা হয় কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে নর্মাল সায়েন্স বা অ্যাকসেপ্টেবল সায়েন্স আসলে কি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে ওই সময়কার যে স্ট্যাবলিশড সায়েন্স আছে তার সাথে যেগুলো মিলে না সেইটা ওই সময় দাঁড়াতে পারবে না। কিন্তু আস্তে আস্তে এমন কিছু সিচুয়েশন সামনে আসতে থাকবে যা ওই এক্সিস্টিং প্যারাডাইম আর এক্সপ্লেইন করতে পারে না। এগুলোকে শুরুতে বিচ্ছিন্ন ঘটনা বা অ্যানোমালিজ বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আস্তে আস্তে এই অ্যানোমালিজের সংখ্যা এত বেশি হয়ে যাবে যে ডোমিনেন্ট প্যারাডাইম কলাপস করবে এবং একটা সায়েন্টিফিক রেভলিউশন আসবে যা ওই সায়েন্টিফিক ফিল্ডকে আবার নতুন করে ব্যাখ্যা করবে। এখান থেকে সেই বিখ্যাত কথাটা এসেছে যেটাকে আমরা বলি প্যারাডাইম শিফট। আমি শুরুতেই বলেছি ফিলসফি অফ সায়েন্সের জগতে দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনস একটা অনন্য অসাধারণ বই। এই বইটা আপনাকে চিন্তা করতে শেখাবে সায়েন্সের কথা আসলেই আমাদের যে শব্দগুলো মাথায় আসে, যেমন ট্রুথ, অবজেক্টিভিটি, প্রগ্রেস, এই কথাগুলো আসলে কতটুকু নিশ্চিতভাবে গ্রহণযোগ্য। আমরা যখন ফিলসফি অফ সায়েন্স নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করব তখন আরও বিস্তারিত আলোচনা করব। আজকের পরবর্তী বইটা হচ্ছে ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেলের ম্যান সার্চ ফর মিনিং। ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল ছিলেন একজন হলোকস্ট সার্ভাইভার, অর্থাৎ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের অমানবিক নির্যাতন সহ্য করেও বেঁচেছিলেন এবং তার পাশের লোকজনকেও অমানবিক নির্যাতন সহ্য করতে দেখেছেন। ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল ছিলেন একজন নিউরোলজিস্ট এবং সাইকোলজিস্ট। তিনি খুব কাছ থেকে দেখেছিলেন যে কোনো একটা মানুষের লাইফের মিনিং বা পারপাস যদি ঠিক থাকে তাহলে তার জীবন যতটাই দুর্বিষহ হয়ে উঠুক না কেন সেই পরিস্থিতি সে ওভারকাম করতে পারবে। আমি এই ভিডিওটাতে কিছুটা আলোচনা করেছিলাম। এছাড়া ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল ছিলেন লোগোথেরাপি নামক একটা মিনিং সেন্টার্ড সাইকোথেরাপির প্রতিষ্ঠাতা। ইটস আ ভেরি ইম্প্যাক্টফুল বুক, হাইলি রেকমেন্ডেড। আজকে 9 নম্বর বইটা হচ্ছে দ্য ডিভাইন রিয়ালিটি। এই বইটাতে লেখক হামজা জর্জিস ইসলামের ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশনটাকে অনেকটা ফিলোসফিক্যালি তুলে ধরেছেন। এক্সিস্টেন্স অফ গড নিয়ে কিছু পাওয়ারফুল আর্গুমেন্ট তুলে ধরেছেন, বিভিন্ন ধরনের অবজেকশন খণ্ডন করেছেন। আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে। বইটা পড়লে ইসলামের পাশাপাশি আপনি মেটাফিজিক্স, এথিক্স, লজিক, মিনিং অফ লাইফ, এমনকি ফিলোসফি অফ মাইন্ডেরও বিগিনার্স লেভেল একটা আইডিয়া পাবেন। আমি হাইলি রেকমেন্ড করব আপনাকে বইটা পড়ার জন্য। এখন হচ্ছে আমাদের লিস্টের 10 নম্বর বই, তবে এই 10 নম্বর বইটা আমি রেকমেন্ড করব না, রেকমেন্ড করবেন আপনি। আপনার মতে আপনার পড়া সবথেকে ইম্প্যাক্টফুল বা লাইফ চেঞ্জিং বই কোনটা, যেটা আপনি মনে করেন যে অন্য সবারও পড়া উচিত? আপনার পছন্দের বইটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কমেন্টে আমি রিপ্লাই দিয়ে জানাবো আমি কি সেই বইটা পড়েছি নাকি পড়ি নাই। যার বইয়ের নামটাতে সবথেকে বেশি লাইক পড়বে ভবিষ্যতে আমি সেই বইটা রিভিউ করব। আশা করি আজকের এই বইগুলো আপনার চিন্তার জগতে একটা প্যারাডাইম শিফট নিয়ে আসবে।
কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পারেন অন্যরা কোন বইগুলো রেকমেন্ড করছে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।